আজকে আমরা অ্যাকাউন্টিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, ট্রায়াল ব্যালেন্স। বাংলায় আমরা যাকে বলি রেওয়া মিল, মানে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। একটু ভাবুন তো, যে কোনো একটা ব্যবসার কথা। প্রতিদিন সেখানে কত লেনদেন হয়, তাই না? শত শত, কখনো হাজার হাজার। তো এত সব হিসেবের ভিড়ে এই যে খাতায় বা কম্পিউটারে এত কিছু লেখা হচ্ছে, সেগুলোর অঙ্ক যে ঠিকঠাক আছে, মানে গাণিতিকভাবে সঠিক, সেটা নিশ্চিত হওয়া যাবে কিভাবে? আর ঠিক এই সমস্যার সমাধান হিসেবেই কিন্তু রেওয়া মিলের ধারণাটা এসেছে। আসলে কি, অ্যাকাউন্টিংয়ের জগতেও নির্ভুলতার প্রথম প্রমাণ হলো ভারসাম্য, একদম একটা দাড়িপাল্লার মতো। রেওয়া মিলও ঠিক এই নীতিতেই কাজ করে, হিসাবের দুই দিককে সমান রেখে এর শুদ্ধতা যাচাই করে। আচ্ছা, তাহলে চলুন আর একটু গভীরে যাওয়া যাক। এই যে রেওয়া মিল, এটা আসলে কি, আর কেনই বা এটা তৈরি করার দরকার পড়ে? খুব সহজ করে বললে, রেওয়া মিল হচ্ছে একটা লিস্ট বা স্টেটমেন্টের মতো। আচ্ছা, খতিয়ান বা লেজার তো আমরা জানি, যেখানে প্রত্যেকটা অ্যাকাউন্টের, মানে ধরুন ক্রয়, বিক্রয় বা বেতন, এগুলো সব আলাদা আলাদা হিসাব রাখা হয়। তো সেই খতিয়ানের সমস্ত ডেবিট আর ক্রেডিট ব্যালেন্সগুলো এক জায়গায় নিয়ে আসাই হলো রেওয়া মিলের কাজ। আর এর মূল উদ্দেশ্য একটাই, হিসাবের বইগুলো গাণিতিকভাবে ঠিক আছে কিনা সেটা চেক করা। তবে এর কাজ কিন্তু শুধু গাণিতিক শুদ্ধতা যাচাই করার মধ্যেই থেমে থাকে না। এটা খতিয়ানে কোনো ভুল থাকলে সেটা খুঁজে বের করতেও সাহায্য করে। আবার সব অ্যাকাউন্টের একটা সামারি বা সারসংক্ষেপও দিয়ে দেয়। আর সবচেয়ে জরুরি বিষয়টা হলো, এই রেওয়া মিলটাই কিন্তু ফাইনাল অ্যাকাউন্টস, মানে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট তৈরির মূল ভিত্তি হিসেবে কাজ করে। এখন প্রশ্ন আসতেই পারে, এই যে ভারসাম্যের কথা বলা হচ্ছে, এটা কাজ করে কিভাবে? এর পেছনের মূলনীতিটা কি? সেই মূলনীতিটাই হল অ্যাকাউন্টিংয়ের গোল্ডেন রুল। ডেবিট আর ক্রেডিটকে সবসময় সমান হতেই হবে। ব্যাপারটা কিন্তু খুবই যৌক্তিক, তাই না? একটা ব্যবসার যা কিছু সম্পদ বা অ্যাসেট আর যা কিছু খরচ বা এক্সপেন্স আছে, তার মোট পরিমাণকে অবশ্যই সেই ব্যবসার মোট দায় বা লায়াবিলিটি, মালিকানা সত্ত্ব বা ইকুইটি আর আয়ের সমান হতে হবে। ওই যে বললাম, দাড়িপাল্লার দুই দিককে সবসময় সমান থাকতেই হবে। তাহলে কোন অ্যাকাউন্টের ব্যালেন্স ডেবিট হবে আর কোনটার ক্রেডিট? নিয়মটা বেশ সোজা। সব ধরনের সম্পদ, খরচ, উত্তোলন আর সেলস রিটার্ন বা বিক্রয় ফেরত, এগুলোর ব্যালেন্স সবসময় ডেবিট হয়। আর অন্যদিকে সব দায়, আয়, মূলধন এবং পারচেজ রিটার্ন বা ক্রয় ফেরতের ব্যালেন্স হয় ক্রেডিট। এই নিয়মটা মনে রাখা কিন্তু খুব জরুরি। এইখানে একটা সত্যিকারের রেওয়া মিলের উদাহরণ দেখা যাক। দেখুন, ডেবিট কলামের মোট যোগফল কত? 1,90,000 টাকা। আর ক্রেডিট কলামের মোট যোগফলও কিন্তু ঠিক তাই। যখন দুই দিক এভাবে মিলে যায়, তখন আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি যে হিসাবের বইতে গাণিতিকভাবে কোনো ভুল নেই। কিন্তু এখানেই গল্পে একটা টুইস্ট আছে। রেওয়া মিল মিলে যাওয়া মানেই কি সবকিছু 100% নির্ভুল? না। চলুন এবার রেওয়া মিলের কিছু সীমাবদ্ধতা বা ব্লাইন্ড স্পট নিয়ে কথা বলা যাক। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ডেবিট আর ক্রেডিট দুই দিক মিলেই যায়, তাহলে কি এটা নিশ্চিতভাবে বলা যায় যে হিসাবে আর কোনোই ভুল নেই? আর উত্তরটা হল না, সবসময় নয়। এমন কিছু নির্দিষ্ট ধরনের ভুল আছে যেগুলো থাকা সত্ত্বেও রেওয়া মিলের দুই দিক মিলে যেতে পারে। মানে এই ভুলগুলো রেওয়া মিলে চোখে ধরা পড়ে না। আসলে কিছু ভুল আছে, যেমন করণিক ভুল বা নীতিগত ভুল, যেগুলো রেওয়া মিলের পরীক্ষাকে পাশ কাটিয়েও দিব্যি লুকিয়ে থাকতে পারে। এগুলোই হলো রেওয়া মিলের সেই সব ব্লাইন্ড স্পট বা সীমাবদ্ধতা। তাহলে কি ধরনের ভুল এগুলো? আচ্ছা, প্রথমটা হলো এরার অফ ওমিশন বা বাদ পড়ার ভুল। মানে ধরুন একটা লেনদেন, পুরো ট্রানজ্যাকশনটাই হিসাবের খাতা থেকে মিসিং। দ্বিতীয়টা হলো এরার অফ কমিশন, মানে লেখার ভুল। ধরুন টাকার অঙ্কটা ঠিক আছে, কিন্তু ভুল একটা অ্যাকাউন্টে লিখে ফেলা হলো। সবচেয়ে ইন্টারেস্টিং হলো ৩ নম্বরটা, এরার অফ প্রিন্সিপাল বা নীতিগত ভুল। যেমন একটা দামি মেশিন কেনা হলো, যেটা আসলে একটা অ্যাসেট বা সম্পদ, কিন্তু সেটাকে অ্যাসেট না দেখিয়ে সাধারণ খরচ হিসেবে দেখানো হলো। ভাবুন তো কি হবে? এতে ব্যবসার লাভ হঠাৎ করে কম দেখাবে, আর বিনিয়োগকারীরা হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে বসবেন। আর শেষে আছে কম্পেনসেটিং এরার্স বা পরিপূরক ভুল। মানে এমন দুটো ভুল হলো যা একটা আরেকটাকে কাটাকাটি করে দেয়। এই চালাক ভুলগুলো কিন্তু রেওয়া মিলের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? রেওয়া মিলকে আমরা কিভাবে দেখব? সহজ কথায়, এটাকে ব্যবসার একটা খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা বা হেলথ চেক হিসেবে ভাবা যেতে পারে। পুরো বিষয়টাকে যদি আমরা ৩টা ধাপে সারসংক্ষেপ করি, তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায়: ১. রেওয়া মিল হল গাণিতিক শুদ্ধতা যাচাই করার প্রথম চেকপয়েন্ট। ২. এটা ফাইনাল অ্যাকাউন্টস তৈরির মূল ভিত্তি বা ফাউন্ডেশন। আর ৩ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা একটা গাইড, কিন্তু শতভাগ নির্ভুলতার গ্যারান্টি নয়।
এটা গাণিতিক শুদ্ধতার দিকে ইঙ্গিত দেয় কিন্তু সব ধরনের ভুলের অনুপস্থিতি নিশ্চিত করে না। সুতরাং বোঝাই যাচ্ছে যে কোনো ব্যবসার আর্থিক স্বাস্থ্যের আসল চিত্রটা বোঝার জন্য এই গাণিতিক শুদ্ধতার পরীক্ষাটা কতটা জরুরি। এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ, কিন্তু এখানে সবকিছু শেষ নয়।